আমরা দ্বাদশ শ্রেণীর একটি রসায়নের একটি অধ্যায় ইলেকট্রোকেমিস্ট্রি তড়িৎ রসায়ন শুরু করছি। রসায়নের এই অধ্যায়ে তড়িৎ শক্তি এবং রাসায়নিক শক্তি পারস্পরিক রূপান্তর সম্পর্কীয় বিশদভাবে আলোচনা করা হয়। তো স্বাভাবিকভাবে এই শক্তি রূপান্তরের জন্য যে সিস্টেম বা যে যন্ত্রাদি সাহায্য না হয় সেই সিস্টেমটাই হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল। এই তড়িৎ রাসায়নিক কোষ এটা কি না, যে ব্যবস্থাদির মাধ্যমে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি কিংবা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তির রূপান্তর করা হয় তাকেই বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল। তো স্বাভাবিকভাবে এই তড়িৎ রাসায়নিক কোষ আবার দুভাগে বিভক্ত রয়েছে। একটি শ্রেণীকে বলা হয় গ্যালভানীয় কোষ বা গ্যালভানিক সেল, অথবা ভোল্টীয় কোষ তথা ভোল্টেজ সেল। আরেকটি রয়েছে তড়িৎ বিশ্লেষণ কোষ তথা ইলেকট্রোলাইটিক সেল। আমরা এই গ্যালভানীয় কোষ তথা ভোল্টীয় কোষ সম্পর্কে বলছি না। এই কোষের অর্থাৎ যে তড়িৎ রাসায়নিক কোষের সাহায্যে আমার রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তর হয়। খুব মনে রাখার বিষয়, এটা থেকে আমরা কোশ্চেন জিজ্ঞাসা করে থাকি তোমাদের, যে এই তড়িৎ রাসায়নিক কোষের সাহায্যে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি তৈরি করা হয়। একেই বলা হয় গ্যালভানীয় সেল অর্থাৎ ভোল্টীয় কোষ। এই ধরনের কোষের উদাহরণ যেমন ড্যানিয়েল কোষ, নির্জল কোষ বা ড্রাই সেল বলি, ব্যাটারি বলে থাকি, ফুয়েল সেল মানে জ্বালানি কোষ, ইত্যাদি এই ধরনের কোষের উদাহরণ পাবে। আর তড়িৎ বিশ্লেষণ কোষ না, এই কোষটা কি না, যে তড়িৎ রাসায়নিক কোষের সাহায্যে আমরা তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি রূপান্তর করে থাকি সেই কোষকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ কোষ বা ইলেকট্রোলাইটিক সেল। এ ধরনের কোষের উদাহরণ যেমন সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয় ডাউন্স সেল, আর কস্টিক সোডা প্রচুর লাগে, সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা বলে আমাদের কাজে প্রচুর লাগে, সেটা তৈরি করার জন্য সলভে কেলনার সেল। এছাড়াও তোমরা ছোট ক্লাসে পড়েছো তড়িৎ লেপন নামক যে সিস্টেমটি, সেটাও এই তড়িৎ বিশ্লেষণ কোষের সাহায্যে করা হয় ইত্যাদি। এই জাতীয় অনেক তড়িৎ বিশ্লেষণ কোষ পাবে। তো আমরা প্রথম এই যে শক্তির রূপান্তর সম্পর্কীয় স্টাডি করতে গেলে একটা তো মূল বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে, শক্তি রূপান্তর হওয়ার জন্য একটা পরিবর্তন বিষয় রয়েছে। সেই সিস্টেমিক পরিবর্তনটা আবার রাসায়নিক একটা ঘটনার উপরে নির্ভরশীল। সেই ঘটনাটি কি না, রেডক্স বিক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া। আমরা জারণ ইংরেজি জানি অক্সিডেশন, ইংরেজিতে বলে অক্সিডেশন বিক্রিয়া। আর একটি বিক্রিয়া রয়েছে বিজারণ বিক্রিয়া। এর ইলেকট্রনীয় তত্ত্ব তোমরা আগের ক্লাসগুলোতে পড়েছ। রিডাকশন বিক্রিয়া। এখন দেখো, রিডাকশন আর অক্সিডেশন এটাকে সংক্ষেপে আমরা বলে থাকি একসঙ্গে রেডক্স বিক্রিয়া, কারণ এটা একটা যুগ্ম বিক্রিয়া। এটাও তোমরা জেনেছ যে জারণ বিজারণ কোনটা এককভাবে ঘটে না, দুটোই একসঙ্গে ঘটে থাকে। সেই জন্য এটাকে সম্পূর্ণ বিক্রিয়াটাকে বলা হয় রেডক্স বিক্রিয়া। তো জারণ বিক্রিয়া সম্পর্কে তোমাদের ধারণা আছে, সেটাই আবার মনে করে দিচ্ছি। যে ধারণা মানে আধুনিক ধারণা, ইলেকট্রনীয় মতবাদ। যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন বর্জন হয় তাকে বলা হয় জারণ বিক্রিয়া, আর বিজারণ বিক্রিয়া যে বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয় তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। এই রেডক্স বিক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ার একটা উদাহরণ আমরা যেমন দিচ্ছি, দেখো যে কপার সালফেট দ্রবণে
কপার সালফেট দ্রবণে জিঙ্ক ধাতু চূর্ণ যোগ করলে আমরা কি দেখতে পাবো না কপার ধাতু অধক্ষিপ্ত হয় আর দ্রবণে জিঙ্ক সালফেট তৈরি হয়। কেমন এই জিনিসটা আমরা দেখতে থাকবো। এখানে কিউপ্রিক সালফেট দ্রবণের কিউপ্রিক আয়ন কি করে না দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু রূপে অধক্ষিপ্ত হয়েছে। ইলেকট্রন গ্রহণ ক্রিয়া, দ্যাট ইজ এটাকে আমরা বলে থাকি বিজারণ ক্রিয়া। তার মানে এখানে এই কপার সালফেট বা কিউপ্রিক আয়ন এটা জারক রূপে ক্রিয়া করছে, জারক পদার্থ রূপে ক্রিয়া করছে। কেমন অপরদিকে দেখো জিঙ্ক সালফেটে পরিণত হয়েছে মানে জিঙ্ক পরমাণু এখানে দুটো ইলেকট্রন বর্জন করে আমার হচ্ছে জিঙ্ক ক্যাটায়নে পরিণত হয়েছে। দ্যাট ইজ এটা ইলেকট্রন বর্জন ক্রিয়া মানে জারণ ক্রিয়া। তার মানে এখানে জিঙ্কটা বিজারক রূপে ক্রিয়া করছে। তাহলে দেখো এখানে জারণ বিজারণ একসঙ্গে ঘটেছে বিক্রিয়াটি, অর্থাৎ এই ধরনের বিক্রিয়ার একটা উদাহরণ হচ্ছে এই ধরনের বিক্রিয়াটাকে আমরা বলতে পারি রেডক্স বিক্রিয়া। তো এই রেডক্স বিক্রিয়ার উপরেই এই প্রিন্সিপাল বা এই ক্রিয়া কৌশলের উপরেই কিন্তু এই তড়িৎ রাসায়নিক কোষ প্রতিষ্ঠিত হয়ে আছে। হ্যাঁ, এর মধ্যেই প্রতিষ্ঠিত। তার মধ্যে আমরা গ্যালভানীয় সেলের একটা উদাহরণ যেমন ড্যানিয়েল কোষ সম্পর্কে আলোচনা করব। ড্যানিয়েল কোষ তৈরি করতে গেলে উপকরণগুলো কি কি লাগে, প্রয়োজনীয় যে দ্রব্যাদি কেমিক্যাল সহ যন্ত্রাদি যেগুলো লাগে সেগুলো এক এক করে বলছি শোনো। দুটো বড় কাঁচের বিকার অথবা কাচের পাত্র, নাম্বার 2 একটি জিঙ্ক ধাতুর দণ্ড এবং একটি কপার ধাতুর দণ্ড। নাম্বার 3 তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কপার সালফেটের জলীয় দ্রবণ এবং জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ। এই তড়িৎ বিশ্লেষ্য দুটো ব্যবহৃত হয়। অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণকে আমরা কিউ দিয়ে প্রকাশ করে থাকি। নাম্বার 4 একটা লবণ সেতু লাগবে, সল্ট ব্রিজ। নাম্বার 5 এছাড়া লাগবে যাকে বলা হচ্ছে তোমার ভোল্ট মিটার এবং একটা সুইচ বা চাবি বলি আমরা, ইলেকট্রিকের যে সুইচ, কেমন কি চাবি সুইচ তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়, চালু এবং বন্ধ করা হয় যার সাহায্যে। তাহলে এই উপকরণগুলো আমাদের লাগবে। ও আরেকটা লাগবে নাম্বার 6 পরিবাহী কিছু তার, সার্কিট গঠন করতে অর্থাৎ তড়িৎ বর্তনী গঠন করার জন্য এই জিনিসগুলো লাগবে। তো এর গঠন উপকরণটা জানলে এবার এর গঠন বিবরণীটা দিচ্ছি। দেখো ড্যানিয়েল কোষের যে গঠন কাঠামো, একটা বিকার নিয়ে তার মধ্যে একটু জায়গা লাগবে, ডান পাশে একটু সরে বাম পাশের দিকে আমরা আঁকছি। একটা বিকার, তার মধ্যে তোমার জিঙ্ক সালফেট দ্রবণ নেওয়া হয়, জিঙ্ক দণ্ড একটা নিয়ে আংশিক নিমজ্জিত করা হয়, অর্থাৎ নিচ পর্যন্ত জিঙ্ক দণ্ডটা যাবে না।
ডান দিকে আরেকটা বিকার নিয়ে, যে দুটো বিকার কাঁচের পাত্র নেব বলেছিলাম, সেই পাত্রের মধ্যে কপার সালফেটের জলীয় দ্রবণ নেওয়া হয়। আর কপার দণ্ডটা ঠিক এখানেও আংশিক নিমজ্জিত করে রাখা হয়। কেমন? ঠিক আছে, তাহলে এটা গেল। এরপর একটা সল্ট ব্রিজ অর্থাৎ ইউ আকৃতির একটা সল্ট ব্রিজ বা লবণ সেতু যাকে বলে, লবণ সেতু এই দুটো দ্রবণের মধ্যে আংশিক নিমজ্জিত করে রাখা হয়। খোলা মুখ দুটো থাকে, ইউ নন, কাঁচের দেখতে, যেটাকে লবণ সেতু বলি। এটার কাজ দ্রবণ দুটির মধ্যে সংযোগ রক্ষা করা। এরপর পরিবাহী তার দিয়ে জিনদণ্ডের সঙ্গে কপার দণ্ডটা সংযোগ করা হয় সুইচ, চাবি, এছাড়া ভোল্ট মিটার এর মধ্যে যুক্ত করা হয় এইভাবে। এটা হচ্ছে সার্কিট তৈরি হয়ে গেল, তড়িৎ বর্তনী। প্লাস এই টোটাল সিস্টেমটাই হলো ড্যানিয়েল কোষ, টোটাল গঠনটাই এইভাবে ড্যানিয়েল কোষের গঠন সম্পর্কে জানবে। এবার আমরা এখানে সুইচটা, এবার কার্যপ্রণালী, অর্থাৎ গঠনের পরেই আমরা আসছি এর কার্যপ্রণালী বা কার্যনীতি, সেটা কেমন করবে। সুইচ অন করে দিলে অর্থাৎ তড়িৎ সংযুক্ত করলে সঙ্গে সঙ্গেই একটা ঘটনা, কয়েকটা ঘটনা ঘটবে। সেগুলো কি কি ঘটবে দেখো। প্রথমে এই পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ শুরু হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হবে। নাম্বার 2, দ্বিতীয় ঘটনা, দ্বিতীয় আরেকটা দেখতে পাবো কি না, এই জিনদণ্ড, এটা তো জিনদণ্ড আর এটা কপার দণ্ড ছিল। এই জিনদণ্ডের ওজন হ্রাস পাবে, কমে যাবে। নাম্বার 3, কপার দণ্ডের ওজন বাড়বে, বৃদ্ধি হয়। নাম্বার 4, এখানে যে জিঙ্ক সালফেট দ্রবণ রয়েছে, এই দ্রবণে জিঙ্ক ক্যাটায়নের গাঢ়ত্ব বৃদ্ধি পায়, এর গাঢ়ত্ব বৃদ্ধি হয়। নাম্বার 5, আর এখানে যে কপার সালফেট দ্রবণ রয়েছে, সেই কপার সালফেট দ্রবণে কপার আয়নে গাঢ়ত্ব হ্রাস পায়। এই ঘটনাটা আমরা দেখতে পাবো। তাহলে এই ঘটনা থেকে একটা জিনিস পরিষ্কার, যে এই ঘটনা থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে কি না, এখানে কিছু একটা ঘটছে, অর্থাৎ কিছু রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। তা না হলে জিঙ্ক দণ্ডের ওজন কেন কমে যাচ্ছে, কপার দণ্ডের ওজন কেন বেড়ে যাচ্ছে, দ্রবণে এখানে জিঙ্ক আয়নের গাঢ়ত্ব বাড়ছে, কপার সালফেট দ্রবণে কিউপ্রিক আয়নের গাঢ়ত্ব কমে যাচ্ছে। এই ঘটনাগুলো ঘটছে, এর থেকে বোঝা যাচ্ছে। আবার সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এই কার্যপ্রণালীগুলো থেকে আমরা পরিষ্কার একটা জিনিস রাসায়নিকভাবে ব্যাখ্যা করতে পারি, এখানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে। কি বিক্রিয়া ঘটছে? এই বাম পাশে যে জিঙ্ক দণ্ডটা রয়েছে,
সেই জিঙ্ক দণ্ডে, যেটাকে আমরা পরে জানবো অ্যানোড, সেই অ্যানোডে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে, যে জিঙ্ক পরমাণুগুলো, জিঙ্ক দণ্ডের জিঙ্ক পরমাণু দুটো করে ইলেকট্রন বর্জন করে ওই দণ্ডেই দ্রবণে চলে গেছে। কেমন? তাহলে দুটো ইলেকট্রন এই দণ্ডে বর্জিত হওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, এটা ইলেকট্রন বৃদ্ধি পেল, ইলেকট্রনের প্রাচুর্যতা এলো, অর্থাৎ এই তড়িৎদ্বারটা হয়ে গেল নেগেটিভ চার্জগ্রস্ত, নেগেটিভ চার্জ যুক্ত, যেটা অ্যানোড বললাম, তাহলে এটা নেগেটিভ তড়িৎদ্বারও বলা যায়। এই জন্য আরেকটা ঘটনা ঘটবে, ওই ইলেকট্রনটা এই পরিবাহী তারের মধ্য দিয়ে এই কপার দণ্ডের দিকে এগোতে থাকবে। ততক্ষণে এখানে যে মুহূর্তে ইলেকট্রন দুটো এখানে বর্জিত হয়েছিল দণ্ডে, এখানে কি করছে না, কপার আয়ন অর্থাৎ কপার দণ্ডে একটা ঘটনা ঘটে যাচ্ছে একই সঙ্গে, যেটাকে আমরা ক্যাথোড বলে জানবো। সেখানে একটা বিক্রিয়া ঘটছে কি না, এই দ্রবণের কিউপ্রিক আয়নগুলো ওই দণ্ড থেকে দুটো ইলেকট্রন টেনে নিয়ে কপার ধাতুতে পরিণত হয়ে এই দণ্ডে জমা হচ্ছে, ফলে কপারের দণ্ডটার ওজন বাড়ছে। এখন দেখো এখানে দুটো জিনিস ঘটলো, যে জিঙ্ক দণ্ডে যে বিক্রিয়াটা হচ্ছে ইলেকট্রন বর্জন মানে জারণ বিক্রিয়া, অর্থাৎ এটা একটা জারণ বিক্রিয়া, আর ঠিক ক্যাথোডে দুটো ইলেকট্রন গৃহীত হলো, ইলেকট্রন গ্রহণ ক্রিয়া মানে বিজারণ ক্রিয়া, তার মানে রেডক্স বিক্রিয়া এখানে ঘটছে। এই দুটো বিক্রিয়াকে টোটাল করলে, যে যোগ করে ফেললে আমরা দেখতে পাবো জিঙ্ক বাম পাশে আছে আর বাম পাশে আছে কপার আয়ন। কেমন? এই দুটো বিক্রিয়াকে আমি এটা মুছে দিলাম। দেখো এই দুটো বিক্রিয়াকে আমরা যদি এখন যোগ করে ফেলি সম্পূর্ণরূপে, তাহলে এই জিনিসটা পেয়ে যাচ্ছি, যেটা কিউপ্রিক আয়ন, বাম পাশে কিউপ্রিক আয়ন এটা, আর ইলেকট্রন দুটো কেটে গেল। তারপর দেখো ডান দিকে থেকে যাচ্ছে জিঙ্ক আয়ন আর কপার ধাতু। কেমন? এটা হচ্ছে সম্পূর্ণ বিক্রিয়া বলা হচ্ছে। অর্থাৎ আমরা তো বলেছিলাম এই টোটাল সিস্টেমটা এই দুটো বিকারকে যোগ করে নিলেই একটা সেল, ড্যানিয়েল সেল গঠিত হচ্ছে। এটা অর্ধেকটা, এটা অর্ধেকটা, এটাকে বলা হচ্ছে, এই জন্য আমরা এটাকে বলে থাকি অর্ধেক কোষ, অর্থাৎ অর্ধকোষ হাফ সেল, এটা অর্ধকোষ বা হাফ সেল। এই দুটো সেলকে যোগ করলে ফুল সেল হয়, অর্থাৎ সম্পূর্ণ কোষ হয়। তাহলে সম্পূর্ণ যে ড্যানিয়েল কোষের রাসায়নিক বিক্রিয়া রেডক্স বিক্রিয়াটা, সেটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে অর্ধকোষ বিক্রিয়া, এটাও অর্ধকোষ বিক্রিয়া। এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া তথা জারণ বিক্রিয়া, আর এটা ক্যাথোডের বিক্রিয়া তথা বিজারণ বিক্রিয়া। এই রাসায়নিক ঘটনাটি আমরা পরিষ্কার বুঝতে পারলাম। এই হলো তোমার ড্যানিয়েল কোষের বিষয়টি সম্পর্কে ধারণা হলো। আরেকটা এখান থেকে মন্তব্য বা আমরা সিদ্ধান্তে আসতে পারি যে ইলেকট্রনগুলো এই জিঙ্ক দণ্ড তথা অ্যানোড প্রান্তে থেকে পরিবাহী তারের মধ্য দিয়ে ক্যাথোড প্রান্তের দিকে যাচ্ছে। তার মানে ইলেকট্রন প্রবাহ ড্যানিয়েল কোষে তথা গ্যালভানিয়াম কোষে ইলেকট্রন প্রবাহ তোমার অ্যানোড থেকে ক্যাথোডে দিকে ঘটে থাকে। আর প্রচলিত রীতি অনুযায়ী তড়িতের প্রবাহ তথা তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত দিকে হবে। তার মানে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ঘটে থাকে। কেমন? এই হলো ড্যানিয়েল কোষ সম্পর্কীয় ধারণা। আমরা ড্যানিয়েল কোষ সম্পর্কীয় যে ঘটনা জানলাম,
এটাতে একটা জিনিস ব্যবহার করেছিলাম যেটা হচ্ছে লবণ সেতু, তার সম্পর্কেও আলোচনা করার প্রয়োজনীয়তা আছে, কারণ ওটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। যে লবণ সেতুটা কি, সল্ট ব্রিজ বা লবণ সেতু। সল্ট ব্রিজ তৈরি করতে গেলে যে উপকরণগুলো লাগে, নাম্বার 1 তড়িৎ বিশ্লেষ্য একটা না হয়। নাম্বার 2 আরেকটি না হয় আগার এগার 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 এগার। এটা কি না, এগার এগার হচ্ছে সামুদ্রিক শৈবালকে পোড়ালে যে ভস্ম পাওয়া যায় সেটাকে এগার এগার বলে। আর তড়িৎ বিশ্লেষ্য এখানে নির্বাচনে অর্থাৎ ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যে একটু বৈশিষ্ট্য আছে, এটা একটা ভালো পয়েন্ট, মনে রাখতেই হবে। এর বৈশিষ্ট্য অর্থাৎ ব্যবহার, সব তড়িৎ বিশ্লেষ্য করা যাবে না, কোন তড়িৎ বিশ্লেষ্যগুলো ব্যবহার করা যেতে পারে। যে তড়িৎ বিশ্লেষ্যে উপাদান যে ক্যাটায়ন ও অ্যানায়ন রয়েছে, তাদের গতিবেগের মানটা একে অপরের সমান হতে হবে। উপাদান ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ সমান বা প্রায় সমান হতে হবে। নাম্বার 2 দ্বিতীয় ঘটনাটা কি রয়েছে, উপাদান ক্যাটায়ন অ্যানায়নের গতিবেগ এদের সমান হতে হবে। আর নাম্বার 2 ওই তড়িৎ রাসায়নিক যে বিক্রিয়া হয়েছিল সেই রেডক্স বিক্রিয়ায় অংশগ্রহণ করা চলবে না, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্যটি বিক্রিয়ায় কোনরূপ অংশ নেবে না, বিক্রিয়ায় অংশ নেবে না। তাহলে এই দুটো হচ্ছে বৈশিষ্ট্য। এছাড়া আমরা এই লবণ সেতু তাহলে কি ধরনের গঠনটা হয় এর, না একটা কাঁচ নল না হয় ইউ আকৃতির দেখতে, দুটো মুখ থাকে, খোলা মুখ। এবার আমরা যে তড়িৎ বিশ্লেষ্য যেগুলো ব্যবহার করি, যাদের ক্যাটায়ন অ্যানায়নের গতিবেগ সমান, এমন ধরনের যেমন পটাশিয়াম নাইট্রেট হতে পারে অথবা অ্যামোনিয়াম নাইট্রেট হতে পারে, কারণ এদের ক্যাটায়ন অ্যানায়নের গতিবেগ সমান হয়, অথবা পটাশিয়াম ক্লোরাইড হতে পারে। এই ধরনের কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য না হয়, সেই তড়িৎ বিশ্লেষ্যের সঙ্গে এগার এগার যুক্ত করে যে দ্রবণটা তৈরি করা হবে সেটাকে গরম করতে হবে, যে মিশ্রণটাকে গরম করতে হবে। গরম করার পর যে একটা তরল দ্রবণ তৈরি হয়, সেই দ্রবণটা এই নলের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়, অর্থাৎ ঢেলে দেওয়া হয়। এটা ভর্তি হয়ে গেল। তারপরে এটাকে ঠান্ডা করলে জমে গিয়ে জেলির মতো অর্ধকঠিন পদার্থে পরিণত হয়ে যায়। এরপর গ্লাস উল দিয়ে এই মুখ আর এই মুখটা বন্ধ করে দেওয়া হবে, গ্লাস উল দিয়ে অথবা কটন দিয়েও বন্ধ করে দেওয়া হবে। এই ব্যবস্থাটাকেই বলা হচ্ছে লবণ সেতু। তাহলে এমন কিছু নয়, পটাশিয়াম নাইট্রেট বা যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য তার সাথে আগার আগার মিশিয়ে সেটাকে গরম করলে তরল একটা দ্রবণ মিশ্রণ তৈরি হবে। সেই মিশ্রণটাকে এর মধ্যে ইউনলের মধ্যে ঢেলে নিতে হবে, কাঁচের ইউনলের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করলে জেলির মতো শক্ত অর্ধকঠিন পদার্থে পরিণত হবে। আর ওই সিস্টেমটাই হয়ে গেল লবণ সেতু। আর এর মুখ দুটোকে আমরা বললাম গ্লাস উড অথবা তুলো দিয়ে বদ্ধ করে দিতে হবে, দিলেই লবণ সেতু হয়ে যাবে। এই লবণ সেতুর কাজ কি
এটাও তোমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমরা লবণ সেতুটা ব্যবহার করছি কেন। তিনটা কাজ করে, দুটো অর্ধকোষের যে দ্রবণ ব্যবহার করেছিলাম সেই দ্রবণ দুটির মধ্যে সংযোগ রক্ষা করা, এটা একটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয় কাজ, প্রতিটি দ্রবণে অর্ধকোষের প্রতিটি দ্রবণে তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে। তৃতীয় কাজ, একটা অর্ধকোষের দ্রবণের সাথে অপর একটা অর্ধকোষের দ্রবণের সংযোগ ঘটে না, মানে মিশে যেতে পারে না, দ্রবণ দুটি পরস্পরের মধ্যে মিশে যেতে পারে না। এই হলো ঘটনা।